স্বাগতম সবাইকে প্রিয় ছাত্রছাত্রী। আলোচনায় ছিলাম বেশিক অর্থনীতি নিরপেক্ষ রেখা বিশ্লেষণ ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস টপিকে। তো এই টপিকগুলো কি অর্থনীতি অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, মাস্টার্স শেষ পর্ব এবং মাস্টার্স প্রিলিমিনারি সহ সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বিবিএ অনার্স, আদার্স যাদের ইকোনমিক্স আছে আর কি সবার জন্যই প্রযোজ্য। তো সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। এই ক্লাসে আমি আলোচনা করব আয় প্রভাব, ইনকাম ইফেক্ট। কাকে বলে আয় প্রভাব? অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে অবশ্যই কী হবে? দ্রব্য ভোগের উপরও প্রভাব পড়বে, অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে দ্রব্যের ভোগেরও পরিবর্তন হবে। তো দ্রব্যের ভোগের পরিমাণ যদি পরিবর্তন হয় তাহলে ভোক্তার কি ভারসাম্য অবস্থার, ভোগের ক্ষেত্রে যে ভারসাম্য ছিল সেই ভারসাম্য অবস্থার ক্ষেত্রেও প্রভাব পড়বে, অর্থাৎ এটাও পরিবর্তন হবে। আর এই পরিবর্তনটাই হচ্ছে আয়ের পরিবর্তনের ফলেই হচ্ছে। আর এইটাকেই বলা হয় কি? আয় প্রভাব। খেয়াল করো, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে দ্রব্য ভোগের পরিবর্তনের মাধ্যমে ভোক্তার ভারসাম্য অবস্থার যে পরিবর্তন হয় তাকেই কি বলা হয়? আয় প্রভাব বলে। দুটি দ্রব্যের দাম স্থির থেকে ভোক্তার আয় যদি বাড়ে, যে কোনো দুটা দ্রব্য নিয়ে আলোচনা হচ্ছে, সচরাচর আমি মাছ এবং মাংস নিয়ে আলোচনা করি। শোনো, ফ্যামিলিতে আমরা সবসময় মাছ মাংস ভোগ করি। তো দুইটা দ্রব্য মনে করো মাছ এবং মাংস, এই দুইটার দাম স্থির থেকে যদি আমার আয় বাড়ে, দাম আগের মতোই আছে, মাংস এবং মাছের দাম আগের মতোই আছে, আমার আয় বেড়ে গেল, তো অবশ্যই গত মাসের থেকে এ মাসে যেহেতু আয় বাড়ছে, আমি দুটো দ্রব্যের ভোগের পরিমাণ বাড়াবো, কারণ দ্রব্য দুটোর দাম তো আগের মতোই আছে, আমার আয় বেড়ে গেছে, অবশ্যই ভোগ বাড়বে। তাহলে কি দ্রব্যের ভোগ বৃদ্ধি পায় এবং ভোক্তা কী করে? তখন নতুন বাজেট রেখার মাধ্যমে উচ্চতর নিরপেক্ষ রেখায় অবস্থান করে, অর্থাৎ একাধিক নিরপেক্ষ রেখা নিয়ে এখানে আলোচনা করা হবে, বোঝানো হবে। একাধিক নিরপেক্ষ রেখা যদি থাকে তাহলে নিচেরটার থেকে কি উপরেরটা মানে কি উচ্চতর, নিচের নিরপেক্ষ রেখার থেকে উপরের নিরপেক্ষ রেখা কি বেশি উপযোগ নির্দেশ করবে। আবার শুনি, দুইটা দ্রব্যের দাম স্থির থেকে যদি ভোক্তার আয় বাড়ে তাহলে তার বাজেটটা সে বাড়াবে। মনে করো আমার আয় ছিল 30,000 টাকা গত মাসে, তখন মাংসের কেজি ছিল 600 টাকা, আমি যে মাংস খাইতাম আর কি, এবং মাছের কেজি ছিল মনে করো 300 টাকা। এখন 30,000 টাকা আয় অবস্থায় মাছ মাংসের পেছনে আমার বাজেট ছিল মনে করো মাসে 8,000 টাকা। ভালো করে শোনো, এখন যেহেতু আমার আয় গত মাসে এটা ছিল, দামও এরকম ছিল, এখন আমার আয় কি হলো? মনে করো 50,000 হলো। আগস্টে ছিল 30,000 আর সেপ্টেম্বরে এসে কোনো কারণে আমার আয় 50,000 হয়ে গেছে, কিন্তু মাছ মাংসের দাম আগের মতোই আছে। আমার আয় বেড়ে গেছে, আমি বাজেট বাড়াবো, 10,000-এ যাব, 8 থেকে 10,000-এ আসবো, তাহলে মাছ মাংসের ভোগের পরিমাণও বেড়ে যাবে। এটা কী কারণ হইল? আয় বাড়ার কারণেই এই প্রভাবটা পড়লো। আমি নিচের নিরপেক্ষ রেখা থেকে উপরের নিরপেক্ষ রেখায় অবস্থান করব, অর্থাৎ দুইটা দ্রব্যের ভোগ বাড়াইলাম, উপযোগও বেড়ে গেল, তাহলে ভোক্তার ভারসাম্য অবস্থার কী হলো? পরিবর্তন আসলো। তাহলে আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ভোগের ওপর এই প্রভাব, যে প্রভাব পড়ে সেটি হচ্ছে আয় প্রভাব। তো দেখো, আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্য অবস্থার এই পরিবর্তনকে আমরা বলি আয় প্রভাব। আমি নিম্নে চিত্রের মাধ্যমে তোমরা সুন্দর করে উঠায় নিবা, আমি নোট করে দেওয়ার মতো অবস্থা করে দিচ্ছি, দেখো সুন্দর করে উঠায় নিবা, আমি চিত্র এবং চিত্রের ব্যাখ্যাটা দিচ্ছি। দেখো, ভূমি অক্ষ বা ও এক্স অক্ষ, লম্ব অক্ষ বা ও ওয়াই অক্ষ। আমরা ও এক্স অক্ষে এক্স দ্রব্য বা ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য বলতে পারি আলোচনা সাপেক্ষে। আমি যেটা একটু আগে উদাহরণ দিয়েছিলাম তোমাকে, মনে করো তোমার বাবার আয় গত মাসে ছিল 40,000 টাকা। এই অবস্থায় এক্স দ্রব্যটাকে আমি যেমন কি তুমি এইভাবে ভাবতে পারো, এটাকে মাংস ভাবতে পারো আর এটাকে মাছ ভাবতে পারো, ওয়াই দ্রব্যটাকে। 40,000 টাকা যখন তোমার ফ্যামিলিতে তোমার বাবার আয় ছিল, তখন মনে করো মাছ মাংসের পেছনে গত মাসে তোমার বাবার বাজেট ছিল 10,000 টাকা। এক্স এবং ওয়াই দ্রব্যের পেছনে বাজেট ছিল কত? 10,000 টাকা। আর সেই বাজেট রেখা মনে করো এটা কাল্পনিকভাবে নিলাম আমরা, এটা এবি। এই বাজেট রেখার এই 10,000 টাকা যখন বাজেট, তখন বাজেট রেখা এটা, তখন তুমি এই বাজেট অনুযায়ী ভোগ করো, নিরপেক্ষ রেখা IC1-এ অবস্থান করো। মনে করো এখানে একটা নিরপেক্ষ রেখা তুমি এঁকে দিলে, টাচ করে গেল, অর্থাৎ বাজেট রেখাকে নিরপেক্ষ রেখা যেখানে টাচ করে সেটাই তো ভোক্তার ভারসাম্য বিন্দু। গত ক্লাসে আমি তোমাদেরকে বুঝাইছিলাম, এটা হলো IC1 নিরপেক্ষ রেখা। তাহলে প্রাথমিক বাজেট 10,000 অনুযায়ী প্রাথমিক ভারসাম্য কি নিরপেক্ষ রেখা এ বিন্দুতে তোমার কি ই বিন্দুতে মনে করো IC1 নিরপেক্ষ রেখা ই বিন্দুতে টাচ করে গেল এবি বাজেট রেখাকে, তাহলে প্রাথমিক ভারসাম্য বিন্দু ই অনুযায়ী
তোমার ফ্যামিলিতে ওএম পরিমাণ মাংস এবং ওএন পরিমাণ মাছ ভোগ করে, যখন আয় 40,000। এখন তোমার বাবার আয় গত মাসে ছিল 40,000, এই মাসে যদি 50,000 হয়, কত টাকা? 50,000। তখন এবং মাছ মাংসের দাম আগের মতোই আছে, মাছ মাংসের দামের কোনো পরিবর্তন হচ্ছে না। দ্রব্য দুইটার দাম অপরিবর্তিত, মাংস এবং মাছের দাম অপরিবর্তিত। মনে করো মাংসের দাম 700 টাকা কেজি, 700 টাকাই থাকলো, আর মাছের দাম মনে করো 500 টাকা কেজি, 500 টাকায় থাকলো। এগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না। কি পরিবর্তন হলো? তোমার বাবার আয় বেড়ে গেল, 40,000 থেকে 50,000-এ আসলো। যখন 40,000 আয় ছিল তখন বাজেট কত ছিল? 10,000। মাছ মাংসের দাম আগের মতোই স্থির, আয় বেড়ে গেছে। তাহলে তোমার বাবা কি করবে? অবশ্যই ফ্যামিলিতে মাছ মাংসের পেছনে বাজেট বাড়াবে, যেহেতু কি আয় বেড়ে গেছে। মনে করো এখন 15,000 টাকা বাজেট রাখলো, তাহলে কি আগের বাজেট রেখার থেকে তুমি কি করবা? উপরের বাজেট রেখায় চলে যাবা, যেহেতু বাজেট বাড়াইছো। যেখানে তুমি 10,000 টাকা খরচ করে মাংস যদি শুধু কেন, তাহলে অবি পরিমাণ মাংস কিনতে পারছো। আর এখন 15,000 টাকা, যেহেতু 15,000 টাকা খরচ করে মাংস কিনলে কি অবির থেকে বেশি কিনতে পারবা? সেমভাবে 15,000 টাকা খরচ করে যদি শুধু মাংস কেনো, আগে 10,000 টাকা খরচ করে শুধু মাছ কিনলে তুমি ওই পরিমাণ মাছ কিনতে পারতা। এখন 15,000 টাকা দিয়ে যদি তুমি শুধু মাছ কেনো, তাহলে ওই 1 পরিমাণ মাছ কিনতে পারবা, আর শুধু মাংস কিনলে ওবি 1 পরিমাণ মাংস কিনতে পারবা। তাহলে কি এই দুটো বিন্দু সংযোগ করে যে রেখাটা পাইলাম, এটি আবার কি পাইলাম আমরা? নতুন বাজেট রেখা। অর্থাৎ এক কথা তোমাদের এত ভাঙায় যেতে হবে না যে ভোক্তার আয় আগের থেকে বেড়ে গেল, দ্রব্য দুটোর দাম অপরিবর্তিত, তো বিধায় সে বাজেট বাড়াবে। বাজেটটাকে এবি থেকে উপরে আঁকবা, একটা সরাসরি এইভাবে আঁকবা, এবি A1 B1-এ স্থানান্তরিত হলো। নতুন বাজেট রেখা অনুযায়ী ভোক্তা এখন ভোগ করে নতুন নিরপেক্ষ রেখা IC2 নিরপেক্ষ রেখা অবস্থান করে। এই IC2 নিরপেক্ষ রেখা নতুন বাজেট রেখা A1 B1-কে F বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ এটি হচ্ছে ভোক্তার কি নতুন ভারসাম্য বিন্দু। তাহলে কি ই থেকে সে এফতে স্থানান্তরিত হইল, যেখানে বাজেট রেখা A1 B1-কে IC2 নিরপেক্ষ রেখা টাচ করে গেছে, IC2। অর্থাৎ এটি হলো নতুন ভারসাম্য বিন্দু এফ। নতুন ভারসাম্য বিন্দু এফ অনুযায়ী সে ভোগ করে এখন OM1 পরিমাণ দ্রব্য, এক্স দ্রব্য বা মাংস, আর ওয়াই দ্রব্য বা মাছ ভোগ করে ON1 পরিমাণ। তাহলে দেখো আয়ের পরিবর্তন হইল, আয় বাড়ল, আয়ের পরিবর্তন হইল, সে কি করলো? ই থেকে এফ বিন্দুতে স্থানান্তরিত হইল, অর্থাৎ উচ্চতর নিরপেক্ষ রেখা অবস্থান করলো। নতুন বাজেট অনুযায়ী আমি যে ভাষাটা বলেছিলাম, দুটি দ্রব্যের দাম স্থির, এই দুটো দ্রব্যের দাম স্থির। ভোক্তার আয় বাড়লে দ্রব্যের ভোগ বৃদ্ধি পায়। দেখো দুইটা দ্রব্যের ভোগ বেড়ে গেছে, দুইটা দ্রব্যের ভোগ বেড়ে গেছে, এবং ভোক্তা নতুন বাজেট রেখার মাধ্যমে উচ্চতর নিরপেক্ষ রেখা, দেখো আগেরটার থেকে এটা কি উচ্চতর না? এটা তো নিচে অবস্থান করে, এটা উপরে অবস্থান করে, উচ্চতর নিরপেক্ষ রেখায় অবস্থান করে। আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্য অবস্থার এই পরিবর্তনকেই কি হচ্ছে আমরা বলবো কি, এটাকে আয় প্রভাব বলবো। তাহলে ভোক্তা কি হচ্ছে? আগে মাংস ভোগ করতে OM পরিমাণ, এখন ভোগ করতেছে OM1 পরিমাণ। তাহলে মাংসের ভোগের পরিমাণ বাড়লো কতটুকু? MM1 পরিমাণ। মাছ কতটুকু ভোগ করতো? ON পরিমাণ মাছ ভোগ করতো এই বিন্দু অনুযায়ী, এখন F বিন্দু অনুযায়ী ভোগ করে ON1 পরিমাণ। বাড়লো কতটুকু? NN1 পরিমাণ। অর্থাৎ এক্স দ্রব্য বা মাংস বাড়লো MM1 পরিমাণ, ওয়াই দ্রব্য বা মাছের ভোগ বাড়লো NN1 পরিমাণ। বেড়ে গেছে দুটাই, আয় বেড়ে গেছে, বিধায় ভোগও বেড়ে গেছে। এটা যদি শুধু বৃদ্ধির ক্ষেত্রে আলোচনা হবে তা নয়, ভোগ প্রভাব যে শুধু আয় বাড়বেই তা নয়, আয় কমতেও পারে। আয় যদি কমে, তোমাদের এত আলোচনা এই চিত্রে আনার দরকার নেই, আমি এদিকে দেখাচ্ছি। যদি আয় প্রভাব আসে তোমরা এতটুকু দিয়ে ব্যাখ্যা করবা, আমি জাস্ট বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। যেমন এই আলোচনাটা আমি তোমাদেরকে দেখাইলাম, এদিকে এক্স দ্রব্য বা মাংস, আর এদিকে হচ্ছে ওয়াই দ্রব্য বা মাছ। কি বলেছিলাম? এটা ছিল প্রথম 10,000 টাকার বাজেট রেখা, এটা AB। এই রেখার এই বিন্দুতে ভোক্তা ভারসাম্য উপনীত হয়, IC1। এতটুকু এক্স, এতটুকু ওয়াই দ্রব্য ভোগ করে, অর্থাৎ OM পরিমাণ মাংস এবং ON পরিমাণ মাছ ভোগ করে। এখন তার আয় যদি 40,000 থেকে বেড়ে 50,000-এ যায়, সে বাজেট বাড়ায়। 10,000 থেকে বাজেট কোথায় নিয়ে গেছিল? 15,000-এ। নতুন বাজেট রেখা তুমি পাইলা A1 B1। তাহলে নতুন বাজেট রেখা অনুযায়ী তার নতুন বাজেট, যেহেতু বাজেট বেশি, অবশ্যই সে উচ্চতর নিরপেক্ষ রেখা এখন অবস্থান করবে ইজিলি। উচ্চতর নিরপেক্ষ রেখা অবস্থান করতে গিয়ে
একটা জিনিস খেয়াল রাখবা, নিরপেক্ষ রেখা কখনো একটা আরেকটাকে এইভাবে সেট করবে না। আমরা বৈশিষ্ট্যের ক্ষেত্রে পড়েছিলাম IC1, এটা ছিল IC2। তাহলে কি নতুন বাজেট রেখা A1 B1 কে উচ্চতর নিরপেক্ষ রেখা IC2 কোথায়? এ বিন্দুতে, আর এটা ছিল ই বিন্দুতে। এটা হলো এফ বিন্দু। ই থেকে এফে গেল, অর্থাৎ ভোগের উপর প্রভাব পড়লো। এক্স দ্রব্যের ভোগের পরিমাণও বেড়ে গেল, ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণও বেড়ে গেল। যখন আমি আয় বাড়া চিন্তা করছিলাম তখন এটা ছিল, এটাও আয় প্রভাব। ভোগের উপর প্রভাব পড়ছে, ভারসাম্য অবস্থার পরিবর্তন হচ্ছে, আয় প্রভাব। অ্যান্ড দ্যাট এক্স দ্রব্য বেড়েছে এতটুকু, ওয়াই দ্রব্য বেড়েছে এতটুকু। কিন্তু আয় আমি বলেছিলাম 40,000 থেকে যদি 50,000-এ যায়, এটা বলেছিলাম। কেন এমনটা কি হতে পারে না? 40,000 টাকা থেকে কমে 30,000-এ আসলো। যখন 40,000 তখন তোমার ফ্যামিলিতে বাজেট ছিল কত? 10,000। যখন 50,000 তখন তোমার ফ্যামিলিতে বাজেট হয়েছিল কতটুকু? 15,000। আর আয় যদি 40,000 থেকে না বেড়ে 40,000 থেকে কমে আসে, তখন 10,000 থেকে বাজেট কমায় কোথায় আসবে? 8,000-এ আসবে। তখন বাজেট রেখা কি নিচে অবস্থান চলে আসবে, নিচে ট্রান্সফার হবে। তখন তুমি নিচের নিরপেক্ষ রেখা অবস্থান করবা, অর্থাৎ ভোগ কমে গেল। দুইটা দ্রব্যের দেখো, তুমি এই বিন্দুর সাথে কম্পেয়ার করো, এইটার সাথে কম্পেয়ার করো। প্রথম বাজেট 10,000 টাকার বাজেট রেখা, এটা যদি কম্পেয়ার করো তাহলে কি ভোগ রেখা তোমার, আর IC1-এর সাথে কম্পেয়ার করো, IC1-এর নিচে অবস্থান করে IC0 মনে করো, এটা নিরপেক্ষ রেখা। তার মানে কি নিচের নিরপেক্ষ রেখা উপরের নিরপেক্ষ রেখা থেকে নিচে চলে আসছে, তার ভোগ কমে গেছে, কারণ তার আয় কমে গেছে, বাজেট কমে গেছে, ভোগ কমে গেছে, অর্থাৎ ভোগের উপর প্রভাব পড়েছে। ভোগ এক্স দ্রব্য কমেছে এতটুকু, ওয়াই দ্রব্য কমেছে এতটুকু। অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ভোগ বাড়লেও সেটা হবে আয় প্রভাব, আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ভোগ কমলেও সেটা হবে আয় প্রভাব। তো আমরা সবসময় আলোচনা করবো, পজিটিভটি আলোচনা করবো। তাহলে আমাদের ইজি আলোচনা হচ্ছে, দুইটা নিরপেক্ষ রেখা আঁকলেই হচ্ছে, এইভাবে উপস্থাপন করব। এটার ব্যাখ্যা কি দিতে পারো তোমরা? চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। IC1 ও IC2 দুটি নিরপেক্ষ রেখা, AB ও A1 B1 দুটি বাজেট রেখা, যেখানে AB হচ্ছে প্রাথমিক বাজেট রেখা আর IC1 হচ্ছে প্রাথমিক নিরপেক্ষ রেখা। ভোক্তার প্রাথমিক আয় যে কোনো একটা পরিমাণ ধরো, প্রাথমিক অবস্থায় ভোক্তা তার নির্দিষ্ট আয়ে যে বাজেট করে, প্রাথমিক বাজেট রেখা AB অনুযায়ী IC1 নিরপেক্ষ রেখা এসে অবস্থান করে, আর IC1 নিরপেক্ষ রেখা AB বাজেট রেখার এই বিন্দুতে টাচ করায়, ভোক্তা এই বিন্দুতে ভারসাম্য উপনীত হয়। আর এই ভারসাম্য বিন্দু অনুযায়ী ভোক্তা এই বিন্দু অনুযায়ী OM পরিমাণ এক্স দ্রব্য এবং ON পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করে। এখন ভোক্তার আয় যদি আগের থেকে বেড়ে যায়, এক্স ও ওয়াই দ্রব্য দুটার দাম স্থির থেকে ভোক্তার আয় বৃদ্ধি পাইল, এই কারণে ভোক্তা তার কি বাজেট বাড়াইলো, মনে করো ভোক্তা বাজেট বাড়ে, নতুন বাজেট রেখা পাইল কি A1 B1। এই নতুন বাজেট রেখা A1 B1 অনুযায়ী ভোক্তা উচ্চতর নিরপেক্ষ রেখা IC2-এ অবস্থান করে, যা IC2 নিরপেক্ষ রেখা নতুন বাজেট রেখা A1 B1-কে F বিন্দুতে স্পর্শ করে, F বিন্দুতে টাচ করে যায় বা স্পর্শ করে যায়। F বিন্দু হচ্ছে ভোক্তার নতুন ভারসাম্য বিন্দু। এই নতুন ভারসাম্য বিন্দু F অনুযায়ী ভোক্তা OM1 পরিমাণ এক্স দ্রব্য এবং ON1 পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করে। লক্ষণীয় যে এই বিন্দু তুলনায় F বিন্দুতে ভোক্তা MM1 পরিমাণ বেশি এক্স দ্রব্য ভোগ করে এবং NN1 পরিমাণ বেশি ওয়াই দ্রব্য ভোগ করে। অর্থাৎ ভোক্তার আয় বেড়ে গেছে, ভোগও বেড়ে গেছে, অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ভোগের উপর প্রভাব পড়েছে। এটাই হচ্ছে আয় প্রভাব। আশা করি তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। অনেক ইম্পর্টেন্ট টপিক এগুলা, খুব ভালো করে পড়বা, চিত্রগুলো বেশি বেশি করে আঁকবা। আমি গত ক্লাসে আমার হিস্টোরি বলেছিলাম কিভাবে আমি চিত্র প্র্যাকটিস করতাম। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।